WBCS 2025-26 যাদের লক্ষ্য তাদের জন্য আমাদের ক্র্যাক বেঙ্গল নিয়ে এসছে লক্ষ্যভেদ ব্যাচ 2.0। যারা আমাদের চ্যানেলের পুরনো স্টুডেন্ট তারা অবশ্যই জানো যে আমাদের একটা ব্যাচ ছিল লক্ষ্যভেদ, সেটারই আপডেটেড ভার্সন হচ্ছে লক্ষ্যভেদ 2.0। আপডেটেড কেন বললাম আর 2.0 কেন বললাম, সবাই জানো যে সমস্ত কিছু আপডেট ভার্সন তোমরা এখানে পাচ্ছ, কারণ পুরনো ব্যাচে যা কিছু ভুল ভ্রান্তি আছে সমস্ত কিছু সংশোধন করা হয়েছে এই ব্যাচে। তাই এই ব্যাচটা তোমাদের জন্য একদম পারফেক্ট ব্যাচ। 90 দিনের একটা ব্যাচ, 90 দিনে বাজিমাত তোমরা করতে পারছো এই ব্যাচের মাধ্যমে। কেন বাজিমাত করবে? কারণ এই প্রথমবার ওয়েস্ট বেঙ্গলের বুকে দিল্লি প্যাটার্ন ফলো করে তোমাদের WBCS এক্সামের প্রিপারেশন করানো হবে ক্র্যাক বেঙ্গলের তরফ থেকে। তো তোমরা এই ব্যাচ কবে থেকে পাবে? এই ব্যাচ পাবে তোমরা 1 ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে। তো 1 ডিসেম্বর তোমরা কি দেখতে পাবে? 1 ডিসেম্বর আমাদের একটা প্লেলিস্ট দেখতে পাবে। সেই প্লেলিস্টে সমস্ত সাবজেক্টের সিলেবাসের ডিটেলস বর্ণনা করা থাকবে, সমস্ত ইন্ডিভিজুয়াল স্যার দিয়ে প্রত্যেকটা ডিটেলস করা থাকবে। সেই সিলেবাস তোমরা পেয়ে যাবে 1 ডিসেম্বর। তারপরে তোমরা ক্লাসের দিকে আস্তে আস্তে আগাতে থাকবে। 90 দিনে তোমাদের বাজিমাত করানোর দায়িত্ব আমাদের। তো চলো নেক্সট স্লাইডে কি আছে দেখে নিই। নেক্সট স্লাইডে আছে, দেখো আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও তাহলে বুঝতে পারবে। নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ কিছু ফ্রি কন্টেন্ট আর কিছু হচ্ছে পেড কন্টেন্ট। তো ফ্রি কন্টেন্টের মধ্যে কি কি পাবে ডিটেলস লেখা আছে, পেড কন্টেন্টের মধ্যেও কি কি পাবে ডিটেলস লেখা আছে। তোমরা একটু তোমাদের ফোনে যে স্ক্রিনশটটা তুললে সেখান থেকে দেখে নাও যে কি আছে এর মধ্যে। আর পুরো ভিডিওটা ডেসক্রাইব করা আছে, 40 মিনিটের একটা ভিডিও। এই 40 মিনিট তোমার জীবনের সমস্ত সিদ্ধান্ত পাল্টে দিতে পারে এবং তুমি হয়তো বাজিমাত করেই ফেলতে পারো। তো চলো, এই ফ্রি ভার্সনের জন্য তোমরা তো অলওয়েজ জানো যে এটা ফ্রি অবশ্যই। আর পেড ভার্সনের জন্য তোমাদেরকে কি করতে হবে? পেড ভার্সনের জন্য তোমাদের একটা ফিস পেড করতে হবে। কত ফিস পেড করতে হবে দেখে নাও। কত ফিস পেড করতে হবে? 499। অনলি 499 এর মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত সাবজেক্টের অ্যাক্সেস, শর্টকাট, ট্রিক্স, ডিটেলস আলোচনা, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে বলা আছে। 40 মিনিটের ভিডিও তোমরা দেখতে থাকো। আর একটা ইম্পর্টেন্ট ধামাকা তোমাদের জন্য আছে এই ভিডিওর শেষে। ধামাকাটা কি? ধামাকাটা হলো যে এই পশ্চিমবঙ্গের বুকে এটাও প্রথমবার, দিল্লি প্যাটার্নের মতো এটাও প্রথমবার এক্সাম হল সাইকোলজির ওপরে বেস করে আমাদের দুটো ফুল মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। কোথায়? তোমাদের হোম টাউনে। যাদের বাড়ি বর্ধমান বা বর্ধমানের আশেপাশে বা গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানেই থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তোমাদের ফুল মক টেস্ট দেওয়ার ব্যবস্থা আমরা তৈরি করে দেবো। তো এর সম্পূর্ণ ডিটেলস তোমরা পাবে ভিডিও শেষে, অবশ্যই দেখো। আর এই ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা তোমরা অবশ্যই রেখো। চলো বাকি ডিটেলস বলবে আমাদের পরবর্তী স্যার। ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে 1 ডিসেম্বর। তুমি এই ভিডিওটা ক্লিক করেছো, তার মানে তুমি একজন জেনুইন অ্যাসপিরেন্ট। তুমি সত্যি জেনুইনলি তুমি WBCS 2024 কোয়ালিফাই করতে চাও, বা তুমি থাম্বনেল থেকে হয়তো ভিডিওটি ক্লিক করেছো। আমি তোমাকে একটা ভরসা দিচ্ছি, তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তুমি এতদিন যেভাবে WBCS প্রিপারেশন করতে, তোমার ধারণা সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেবো এই ভিডিওটা দেখার পর। তুমি সম্পূর্ণভাবে WBCS এক্সাম কোয়ালিফাই করার জন্য যে কনফিডেন্সটা দরকার, সেই কনফিডেন্সটা নিজের মধ্যে অনুভব করবে। এবং তুমি WBCSের জন্য কীভাবে প্রিপারেশন করা দরকার, এই আমাদের হাতে যে 90 দিন বাকি আছে, 90 দিন কীভাবে প্রিপারেশন করা দরকার সেটা তুমি তোমার লক্ষ্যটা বুঝতে পারবে। তাই আমাদের এই ব্যাচটার নাম দিয়েছি লক্ষ্যভেদ, WBCS লক্ষ্যভেদ। আমাদের হাতে মাত্র হাতে গুনে 90 দিন মাত্র বাকি আছে। এই 90 দিন যদি আমরা ভালো করে প্রিপারেশন করতে পারি, সঠিক ওয়েতে প্রিপারেশন করতে পারি, একটা প্ল্যান ওয়াইজ প্রিপারেশন করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যভেদ করব। এবং 2024-এ যে প্রিলিমস, যেটা আনপ্রেডিক্টেবল, 2023-এ যে প্রিলিমসটা হয়েছিল অনেকটা টাফ ছিল, এবং 2024টা হয়তো সেই রকমই টাফ হতে পারে বা তার থেকেও বেশি টাফ হতে পারে। যে সেই কারণে এটাকে বলা হচ্ছে আনপ্রেডিক্টেবল। তাই আমাদেরকে 90 দিন খুব ভালো করে প্রিপারেশন করতে হবে, কারণ এই প্রিপারেশন ফেজে আমরা অনেক রকম বাধার সম্মুখীন হই, অনেক রকম ডিমোটিভেশন আসে। আমরা কীভাবে পড়বো বুঝতে পারি না, কীভাবে আমরা রিভিশন করব বুঝতে পারি না, কোথা থেকে MCQ করব বুঝতে পারি না, কীভাবে আমরা টেস্ট সিরিজ দেবো সেইভাবে বুঝতে পারি না। তো তাদের জন্য, সেই সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য তুমি ভিডিওটাতে সঠিকভাবে ক্লিক করেছো, তোমার জন্য সম্পূর্ণ সলিউশন থাকবে। এই ভিডিওটা পুরোপুরি দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি WBCS প্রিলিমস কোয়ালিফাই করার জন্য যে কনফিডেন্সটা দরকার সেটা তুমি অর্জন করবে। এবং আমরা এই ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টও রেখেছি, কিছু বিগ আপডেট রেখেছি। তোমরা ভিডিওটা দেখো, সেই ভিডিওর মাঝখানে বা শেষের দিকে আমরা সেটা অ্যানাউন্সমেন্ট দেবো, যেটা তোমাদের প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ওকে, তো আমরা মাত্র 90 দিন আমাদের হাতে আছে।
এবং এই 90 দিন কীভাবে প্রিপারেশন নিতে হবে তার একটা স্ট্র্যাটেজি আমরা এই ভিডিওর মাধ্যমে দেবো তোমাদেরকে। এবং আমরা ক্র্যাক বেঙ্গলের টিম তোমাদের কীভাবে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবো সেটার একটা পরিকল্পনা তোমাদেরকে দেবো। কারণ এই লক্ষ্যভেদ ব্যাচটা আমাদের আগেই ব্যাচ ছিল, এই ব্যাচটা আমরা আগে লঞ্চ করেছিলাম। এটা তার 2.0 সেকেন্ড ভার্সন আমরা বার করছি, কারণ এখন আমাদের নোটিফিকেশান এসে গেছে। নোটিফিকেশান আসার কারণে আমরা আমাদের সেকেন্ড ব্যাচটা লঞ্চ করছি। ওকে, চলো দেখা যাক আমরা কিভাবে শুরু করব। আমরা যেসব অ্যাসপিরেন্ট আছি যারা প্রিপারেশান করছি এই টাইমে, এই যে 90 দিন আমাদের হাতে বাকি আছে, এই 90 দিনে আমরা কি করি, আমরা বিভিন্ন রকম কিছু ইস্যুর মধ্যে দিয়ে যাই, কিছু আমাদের প্রবলেম থাকে, কিভাবে প্রিপারেশান করব বুঝতে পারি না। তা এই ইস্যুগুলোকে আমি এই কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। ওকে, তার মধ্যে প্রথম হচ্ছে স্ট্র্যাটেজি বা প্ল্যানিং। আমাদের কাছে একটা সঠিক স্ট্র্যাটেজি নেই, সঠিক প্ল্যানিং নেই। এই যে 90 দিন আমাদের হাতে বাকি আছে, এই 90 দিন আমরা কিভাবে প্রিপারেশন করব, এই 90 দিনকে কিভাবে আমরা ইউটিলাইজ করব, সেই প্ল্যানিং আমাদের কাছে নেই। যদি 90 দিনকে আমরা প্ল্যানিং ওয়াইজ যদি সেটাকে এক্সিকিউট না করতে পারি, তাহলে আমরা এক্সিকিউটিভ অফিসার হব কীভাবে? তাই 90 দিনকে কীভাবে প্ল্যানিং করতে হবে, কীভাবে প্রিপারেশন করতে হবে, তার একটা প্ল্যানিং আমাদের দরকার, যেটা আমাদের কাছে নেই, যেটা আমরা বুঝতেও পারি না কীভাবে করা উচিত। ওকে, তাই এই একটা মেজর ইস্যু অ্যাসপিরেন্টরা ফিল করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু সলিউশন আমি দেবো এবং সেই সলিউশন নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশান করবে। ওকে, তারপরে যেটা সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, আমরা প্ল্যানিং তো করে নিলাম, 90 দিনের প্ল্যানিং তো করে নিলাম, কিন্তু পার ডে যে আমরা প্রত্যেকটা দিন কীভাবে আমাদের ডেইলি শিডিউল হওয়া দরকার, ডেইলি শিডিউল কীভাবে হওয়া দরকার, ডেইলি রুটিন কীভাবে হওয়া দরকার, সেটা আমরা করতে পারি না, সেটা আমরা বুঝতে পারি না। আমাদের কতক্ষণ পড়া দরকার, 8 থেকে 10 ঘন্টা না 6 থেকে 7 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা, কত ঘন্টা আমরা পড়লে আমরা কোয়ালিফাই করব, তার কোনো সঠিক ধারণা আমাদের নেই। তাই সঠিক একটা ডেইলি রুটিন আমাদের হাতে থাকে না, তো সেটারও সলিউশন আমরা দেবো। ওকে, তো ফার্স্ট দেখলাম প্ল্যানিং, সেকেন্ড দেখলাম আমরা রুটিনের প্রবলেম থাকে, থার্ড কী থাকে, এই দুটো হয়তো আমরা তৈরি করে নিলাম, তারপরে আমাদের কাছে কোনো গাইডেন্স থাকে না। যারা ফার্স্ট অ্যাপিয়ার যারা করে বা হচ্ছে যারা বিগিনার হয়, তাদের কাছে একটা মেজর হার্ডেল হচ্ছে গাইডেন্স। আমরা তো অনেক বড় বড় কোচিং সেন্টারে কোচিং করি, পড়াও করি, কোচিংয়ে যাই, কিন্তু সেখানে সঠিক মেন্টরশিপ, সঠিক গাইডেন্স পাই না। একটা যে স্যার থাকবে যে আমাকে রেগুলারলি গাইড করবে, সেই রেগুলার গাইডেন্সটা আমরা পাই না। আমরা সেই স্যারকে হয়তো সপ্তাহে একদিন ক্লাসে যাই, স্যারকে কোনো একটা কোশ্চেন করতে পারি বা হয়তো নাও করতে পারি, ইচ্ছা গেল করলাম, না ইচ্ছা গেল অনেকে লজ্জাই করতে পারি না। তো সেই একটা প্রবলেম অ্যাসপিরেন্টরা ফেস করে। তার জন্য আমরা রেগুলার গাইডেন্স দরকার, রেগুলার একটা মেন্টর দরকার, যে তোমাকে বলে দেবে যে এইভাবে তুমি যাচ্ছ, ঠিক যাচ্ছ, কীভাবে প্রিপারেশন করছো, সেটাকে বলে দেওয়ার জন্য একটা গাইডেন্স দরকার, যেটা আমাদের কাছে উপলব্ধ হয় না। বিশেষ করে এই 90 দিন আমাদের একটা যদি গাইড থাকে, আমাদের যদি মেন্টর থাকে, তাহলে আমাদেরকে কী করতে পারে, আমাদের প্রিপারেশনকে আরও বেশি মজবুত করা যেতে পারে। ওকে, তারপরে যেটা সবথেকে বড় ইস্যু হচ্ছে রিসোর্স বা বুক লিস্ট। এত হিউজ এখন বই, এত মার্কেটে হিউজ নোটস, সেই নোটস কোন বুক পড়বো, কী বই পড়বো বা কার নোটস পড়বো, শর্ট নোটস পড়বো কি না বা নিজের হাতে নোটস বানাবো কি না, এমসিকিউ কোথা থেকে পড়বো, কোন বই থেকে পড়বো, কোনটা অথেন্টিক, এগুলোর আমাদের কাছে একটা বিগ ইস্যু। আমরা ডিসিশনে নিতে পারি না কোথা থেকে পড়বো, এই কারণে আমরা হ্যাফাজার্টলি যে কোনো র্যান্ডম বই থেকে পড়তে শুরু করি, যেখানে অনেক কিছু এক্সট্রা এমসিকিউ দিয়েছে, যার কোনো ধাঁচা মাথা কিছুই নেই, সেই এমসিকিউ বইগুলো পড়তে শুরু করি, সেই টেক্সট বইগুলো পড়তে শুরু করি, দিয়ে আমরা প্রিলিমস কোয়ালিফাই করতে পারি না। এটা একটা মেজর ইস্যু। তারপর হচ্ছে টেস্ট সিরিজ। আমরা মক টেস্ট লাগাতে স্টার্ট করি, মক টেস্ট দিতেছি, র্যান্ডমলি মক টেস্ট দিই, এই কোচিং থেকে ওই কোচিং থেকে, এই বইটা কিনে নিলাম, ওই বইটা কিনে নিলাম, এই রাইটারের বই কিনে আমরা টেস্ট দিতে শুরু করি, কিন্তু সেইগুলো এফেক্টিভ হয় না। কারণ আমরা যখন একটা প্রপার কোচিং সেন্টারে, সেটা যে কোনো XYZ যে কোনো কোচিং হতে পারে, সেই কোচিংয়ের প্রপার যতগুলো টেস্ট আছে, সেই টেস্টগুলো যদি আমরা প্রপারলি না দিই, তাহলে কিন্তু আমাদের একটা ধারণা তৈরি হবে না কীভাবে কোশ্চেন আসতে পারে। তো আমরা হ্যাফাজার্টলি এদিক ওদিক ছোটাছুটি করি মক টেস্ট দেওয়ার জন্য, সে একটা ইস্যু হয়। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এতগুলো জিনিস করার পরও আমরা কিভাবে পড়বো, এত সাবজেক্ট, 8টার ওপর সাবজেক্ট আছে, 8টা সাবজেক্টকে আমরা কীভাবে ম্যানেজ করব, পার ডে কীভাবে কোন সাবজেক্টকে কতটা টাইম দেবো, তার অ্যাকর্ডিং টু দ্য নিড, কোন সাবজেক্টের কতটা নিড, কোন সাবজেক্টের কতটা ওয়েটেজ, সেই অনুযায়ী আমরা টাইম দেবো কীভাবে, সেই ম্যানেজমেন্টও বুঝতে পারি না। তো এই যে ব্রড ইস্যু, এই যে অ্যাসপিরেন্টরা এই যে এতগুলো বললাম তোমাদেরকে, এগুলোর ওপর কি একটা অ্যাসপিরেন্ট কী করে, প্রবলেম ফেস করে। এই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে, এবং কীভাবে সলভ করব, আমাদের ক্র্যাক বেঙ্গল টিম তোমাদের পাশে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের সমস্ত রকম
যত রকম ইস্যু আছে সমস্ত ইস্যুর সলভ এখানে হবে। ওকে, এরপর যেটা দেখবো আমরা সাবজেক্ট ওয়াইজ ইস্যু। এগুলো তো দেখলাম আমরা ব্রড ইস্যু, আমরা ব্রডলি এগুলো ফেস করি। এরপর যখন আমরা অ্যাকচুয়ালি পড়তে শুরু করি, যখন আমরা বই খুলে পড়তে শুরু করি, তখন আমরা কী কী প্রবলেম ফেস করি, যার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। সামনের 1 বছর বা 1.5 বছর ধরে হয়তো এতদিন ধরে এক্সাম হয়নি, তার কারণে 1 থেকে 1.5 বছর বা হচ্ছে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জমে গেছে। আমরা কতদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো এবং কোথা থেকে পড়বো? এই এক্সামের টাইমে দেখবে এত বেশি পিডিএফ ঘোরাঘুরি করবে বাজারে, এত বেশি পিডিএফ মার্কেটে দেখতে পাবে। তুমি তোমার ফোনে 3-4 রকমের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, 3-4 রকমের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন তুমি দেখতে পাবে। তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে আমি কোথা থেকে পড়বো, কোনটা অথেন্টিক, কোথা থেকে কোশ্চেন আসছে। এটা নিয়ে একটা আমরা ইগনোর করে এসেছি এবং এটা আমরা ডিসিশনও নিতে পারি না। এই একটা ইস্যু আমরা প্রবলেম ফেস করব যখন আমরা অ্যাকচুয়াল পড়তে শুরু করব। ওকে, তখন আমাদের মাথার মধ্যে একটা টেনশন শুরু হয়ে যাবে যে আমরা কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কমপ্লিট করব। ওকে, তারপর হচ্ছে ইংলিশ যে কোশ্চেনগুলো আছে, ইংলিশের কোশ্চেন দেখবে WBCS পরীক্ষার বিশেষ করে যে ইংলিশের কোশ্চেনগুলো আছে সেগুলো অনেকটা ট্রিকি আছে, অন্যান্য এক্সামের মতো নয়। WBCS কোশ্চেনগুলো দেখে মনে হয় একদম ইজি, কিন্তু সত্যি ওটা ট্রিকি থাকে। এই যে কোশ্চেন সলভ, যে ইংলিশের কোশ্চেন কীভাবে সলভ করবো তার অ্যাপটিটিউড, আমাদেরকে অ্যাপটিটিউড ডেভেলপ করতে হবে যে এই কোশ্চেনটা কীভাবে সলভ করা যেতে পারে, কোন ট্রিক্সে সলভ করা যেতে পারে। সেই সলভটা আমরা হয়তো পড়ি অনেক বেশি, ইংলিশের হয়তো আমরা 1000 আমরা ওয়ান ওয়ার্ড মুখস্থ করে নিলাম, 500টা হয়তো তোমার সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে নিলাম, তারপর ফ্রেজাল ভার্ব মুখস্থ করে নিলাম, তারপরে আমরা কী করলাম ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, যতগুলো গ্রামার পার্ট আছে সমস্ত বই থেকে পড়ে নিলাম, কিন্তু অ্যাকচুয়াল যখন কোশ্চেন সলভ করতে যাই তখন কিন্তু আমরা কোশ্চেন সলভ করতে পারি না, এর ফলে কি হয়, ভাবি যে আমরা এত বেশি ইংলিশ পড়লাম কিন্তু কোশ্চেনের সময় আমরা কোশ্চেন সলভ করতে পারছি না। এটা একটা মেজর হার্ডেল। তো এই একটা সাবজেক্টের একটা ইস্যু আমাদের দেখা যায়। তারপর হচ্ছে যেটা দেখা যায়, আমরা অনেক যে PYQগুলো আছে WBCS মিনিমাম 10 বছরের PYQ শুধু পড়লে হয় না, আমরা কী করি অ্যাসপিরেন্টরা কোশ্চেন কী এসেছে সেটা পড়ে চলে যাই, আমরা অ্যানালাইসিস করি না। প্রপার যে অ্যানালাইসিসটা দরকার, কোশ্চেনটা কোথা থেকে এসেছে, কোন টপিক থেকে এসেছে, কতবার রিপিট হয়েছে, এই কোশ্চেনের মেজর থিমটা কী, কোন জায়গা থেকে WBCS কোশ্চেন তুলছে, কোন জায়গা থেকে PSC কোশ্চেন তুলছে। আমরা আগেরবারে যদি প্রিলিমসের কোশ্চেনটা দেখি সেখানে বুঝতে পারবো, সেখানে দেখেছি আমরা যে ইউপিএসসির প্রিলিমসের কোশ্চেন রিপিট হয়েছে এবং ইউপিএসসির প্রিলিমসের কোশ্চেনের থিম যেটা ছিল সেই থিম থেকে আমাদের WBCS কোশ্চেন হয়েছে। ওকে, আমি পরবর্তীকালে তার প্রমাণও দেখাবো। আমার এর আগে একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি প্রুফও দেখিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, তাহলে তুমি বুঝতে পারো যে ইউপিএসসি থেকে কীভাবে WBCS কোশ্চেন রিপিট হয়েছে এবং তার থিমটা রিপিট হয়েছে। তো এই যে থিমগুলো কীভাবে প্রিপারেশন করতে হবে, শুধু PYQ আমরা রেগুলার পড়ে চলে গেলাম, MCQ মুখস্থ করে চলে গেলাম, আমাদের রিপিট হবে না সেভাবে। থিমটাকে দেখতে হবে, কোন থিমের ওপর কোশ্চেনটা এসেছে। ওকে, সেই অ্যানালাইসিসটা আমরা করতে পারি না, এটা একটা মেজর হার্ডেল দেখা যায় আমাদের। তারপর হচ্ছে আমরা পড়ে তো নিলাম, একটা বই তো পড়তে শুরু করে দিলাম, সেটা করার পর তার আমরা প্রপার যে MCQ, যে মিনিমাম আমাদের 5000 MCQ আমাদের সলভ করে যেতেই হবে। 5000 যদি আমরা MCQ না পড়ি তাহলে কোনো মতেই কোয়ালিফাই করা যাবে না। তো 5000 MCQ আমরা পড়তে হবে, সেই MCQ আমরা ভালোভাবে পড়তে পারি না এবং প্রপার অ্যানালাইসিস সহকারে, এক্সপ্লানেশন আমরা পড়ি না। আমরা জাস্ট কী করি, শুধু কোশ্চেনটা পড়লাম আর আনসার মুখস্থ করে চলে যাই, ওভাবে হয় না। যদি আমি 1000টা কোশ্চেন পড়ি, 1000টা কোশ্চেন পড়ি, তার যদি এক্সপ্লানেশন আমরা পড়ি তাহলে কী হবে, এক্সপ্লানেশনটা আমার 5000টা কোশ্চেন পড়ার সমান হয়ে গেল। আর আমি যদি 5000টা কোশ্চেন পড়ি শুধু অনলাইনে পড়ে চলে গেলাম, তাহলে ওটা কোশ্চেনের কোনো মানে হলো না। কিন্তু 1000টা কোশ্চেন পড়ে তুমি 5000টা কোশ্চেনের সমান তুমি গেন করতে পারবে। ওকে, তাই আমাদের যেভাবেই পড়বো, যে কোশ্চেনটা পড়বো সেই কোশ্চেনের প্রপার এক্সপ্লেনেশন সহকারে আমাদের পড়া উচিত। ওকে, তাহলে এই আমরা প্রপার MCQ সলভ করি না, এনাফ যতগুলো দরকার সেভাবে MCQ সলভ করি না, সেটা একটা মেজর হার্ডেল দেখা যায় আমাদের। তারপর হচ্ছে সবথেকে বড় যেটা আমাদের কি, ওভার এমফ্যাসিস করি। কোথায় ওভার এমফ্যাসিস করি আমরা? কোথায়? হিস্ট্রির ওপর। হিস্ট্রিতে 50 মার্কস আসে, সত্যি এটা ঠিক কথাই, 50 মার্কস আছে, ওখানে আমাদের 45 বা হচ্ছে একটু ভালো অ্যাসপিরেন্ট হলে 50 পেয়ে যায় অনেকে। তো এই যে মার্কসটা তোলার পিছনে আমরা এত বেশি জোর দিই, বাকি আমরা 150 নম্বর যে আছে সেই সাবজেক্ট কটাকে ইগনোর করে দিই, অত ভালো পড়ি না। যেমন হচ্ছে পলিটি এবং হচ্ছে ইকোনমি মিলিয়েও 25 নম্বর আছে, ঠিক আছে, 25 মার্কস আছে, কিন্তু এই পলিটি এত ইজি কোশ্চেন আছে, আমরা পলিটি ভালো করে পড়ি না, একদম ইজি। এখানে যদি 12টা কোশ্চেন আসে বা 15টা কোশ্চেন আসে, 15টা কোশ্চেনই দিয়ে তুমি ইজিলি করে দিতে পারবে পলিটির। ইকোনমির কোশ্চেন একদম পাতি কোশ্চেন আছে।
ওকে, তো আমরা এই সাবজেক্টগুলোকে একদম ইগনোর করে চলি। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ি না, ইংলিশ কীভাবে এমসিকিউ সলভ করতে হবে সেটা ভালো করে অ্যাপটিটিউডটা তৈরি করি না, শুধু হিস্ট্রির ওপর হিস্ট্রি পড়ে যাই, ইতিহাসের ওপর ইতিহাস পড়ে যাই। এই বই থেকে একবার, ওই বই থেকে, এখান থেকে এমসিকিউ সলভ, ওখান থেকে এমসিকিউ সলভ। হয়তো তুমি অনেক বেশি পড়লে, তুমি 40 পেতে সে জায়গায় তুমি 45 পাবে, 5 মার্কস তোমার এক্সট্রা বাড়বে। কিন্তু বাকি যে আমরা 25 নম্বরটা আমরা ইগনোর করে দিচ্ছি, এখান থেকে আমরা জিওগ্রাফি ইগনোর করে দিচ্ছি, তারপর আমরা রিজনিং ম্যাথ ইগনোর করে দিচ্ছি, সেটা আমরা বুঝতে পারি না। এইভাবে কী হয়, আমরা মার্জিনে গিয়ে থেকে যাই, হয়তো 105 কাট অফ, আমরা গিয়ে থেকে যাই 95, এরকম 10 মার্কসের জন্য আমরা ফেল করে যাই। তো এই জায়গাটা যে আমরা পলিটি ইকোনমি যদি আমরা ভালো করে তৈরি করতে পারি, তাহলে কী হবে, হিস্ট্রি যদি তোমার দুটো কোশ্চেন ভুলও হয়ে যায়, তো পলিটি ইকোনমি তোমাকে কি এজ দিয়ে দেবে। ওকে, তাই ওভার এমফেসিস করা যাবে না, এটা একটা বিশাল বড় ইস্যু। আমার মনে হয় সাবজেক্ট যখন আমরা পড়ি তখন এগুলো অ্যাসপিরেন্টরা দেখলেই বুঝতে পারবে যে এই জিনিসগুলো আমরা মেজর ইস্যুতে প্রবলেম হয় আমাদের। ওকে, এরপর যেটা দেখব, তো এতক্ষণ আমরা কি দেখলাম, আমরা প্রবলেম দেখলাম, আমরা ইস্যু দেখলাম। এরপর কি একজন অ্যাসপিরেন্ট, একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট যে এবছর কোয়ালিফাই করতে চায়, যে 2024-এর প্রিলিমস কোয়ালিফাই করতে চায়, তার কি করা উচিত, সে কীভাবে করলে, কীভাবে পড়লে এই যে ইস্যুগুলো দেখলাম, এই মেজর ইস্যুগুলো, সাবজেক্ট ওয়াইজ ইস্যু বা ব্রড যে ইস্যুগুলো দেখলাম, সেই ইস্যুগুলো সে সলভ করে নিতে পারবে। সর্বপ্রথম হচ্ছে কভারেজ ইচ স্ট্যাটিক সাবজেক্ট। প্রত্যেকটা স্ট্যাটিক সাবজেক্ট, একটা পার্টিকুলার বই, যে কোনো বই যেটা পড়ছো তুমি, সেই বইটাকে স্ট্যাটিক সাবজেক্টকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে একটা স্ট্যাটিক সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট পড়ছি, হিস্ট্রি পড়ছি, হিস্ট্রির যে কোনো একটা বই আমাদেরকে, একটাই বই, একটা রিসোর্স, সেই বইটাকে ভালো করে পড়তে হবে। তোকে ইচ স্ট্যাটিক সাবজেক্ট, প্রত্যেকটা স্ট্যাটিক সাবজেক্টকে আমাদেরকে ভালো করে টাইম দিতে হবে। ওকে, সেকেন্ড হচ্ছে অ্যাডিকুয়েট নাম্বার অফ মক টেস্ট। আমাদেরকে মিনিমাম 50 বা সব থেকে বেশি 100 মক টেস্ট আমাদেরকে মিনিমাম দেওয়া উচিত। তো 100 মক টেস্ট আমাদেরকে দিতে হবে, অ্যাডিকুয়েট নাম্বার। 100 যদি তুমি মক টেস্ট দাও, তাহলে তোমার কোয়ালিফাই করার চান্স 100% আমি লিখে দিতে পারি, যদি ভালো করে দাও। তারপর হচ্ছে মাল্টিপল রিভিশন। এই যে স্ট্যাটিক সাবজেক্টগুলো পড়লাম, তার মাল্টিপল রিভিশন করতে হবে, তার জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিংটা আমরা স্ট্রিক্ট থাকতে পারি না। আমরা প্ল্যানিং তো করে নিই, কিন্তু প্ল্যানিং করার পর 90 দিন সেটাকে মানা খুবই কষ্টকর হয়ে ওঠে আমাদের ক্ষেত্রে। ওকে, তো সেই কারণে আমরা মাল্টিপল রিভিশন করতে পারি না। তারপর প্রপার পিওয়াইকিউ অ্যানালাইসিস, এটা আমার সবথেকে সর্বপ্রথম করা দরকার। মাল্টিপল রিভিশন করতে হবে তাকে, প্রপার পিওয়াইকিউ অ্যানালাইসিস করতে হবে, প্রপারলি মক টেস্ট দিতে হবে, সাবজেক্ট, প্রত্যেকটা স্ট্যাটিক সাবজেক্টকে ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে ব্যালেন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে রেগুলারলি পড়তে হবে এবং সেটাকে ভালো স্কোর করার জন্য। কারণ যদি ভালো স্কোর করতে চাও, ইংলিশে ভালো মার্কস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো মার্কস আসলে, তোমার যদি স্ট্যাটিক সাবজেক্ট একটু ভুল হয়, কারণ স্ট্যাটিক সাবজেক্ট এদিক ওদিক হতেই পারে, স্ট্যাটিক সাবজেক্ট যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সেখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ তোমাকে এজ দেবে, সেখানে তোমার কনফিডেন্সটা ঠিক রাখবে যে আমার স্ট্যাটিক্স মার্কস দু একটা ভুল হয়ে গেছে হয়তো, কিন্তু আমি ইংলিশ এত ভালো পড়ে গেছিলাম, এত ভালো আমি এমসিকিউ সলভ করেছি, কারেন্ট অ্যাফেয়ার্স করতে পেরেছি, তার কারণে আমার কনফিডেন্সটা বজায় থাকবে এক্সাম হলে। এটা এক্সাম না দিলে, যারা এক্সাম দিয়েছে তারাই বুঝতে পারবে। তাই যে কোনো স্ট্যাটিক সাবজেক্টের উপর ওভার এমফেসিস না করে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দাও, যেটার যার ওয়েট আছে সেই অনুযায়ী দাও, কিন্তু দিতে হবে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে দিতে হবে গুরুত্ব। ওকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশকে একদমই অ্যাভয়েড করা যাবে না, এটাকে রেগুলার পড়তে হবে। তাহলে এই কয়েকটা জিনিস যদি তুমি করো, তুমি শিওরলি কোয়ালিফাই করতে পারবে। ওকে, আর হচ্ছে মান্থলি অ্যান্ড উইকলি শিডিউল। আমরা 90 দিনের প্ল্যান তো বানালাম, সেই 90 দিনের প্ল্যানটাকে আমাদের ছোটো ছোটো মান্থলি ভাঙতে হবে এবং হচ্ছে উইকলি ভাঙতে হবে। উইকলি ভেঙে সেটাকে আমাদেরকে কী করতে হবে, সেই অনুযায়ী প্রিপারেশন করতে হবে। প্রত্যেকটা উইকে আমাদের টার্গেট থাকবে এবং মান্থলি টার্গেট থাকবে। ওকে, তারপরে যেটা হচ্ছে পিরিয়ডিক্যালি স্পেসড রিভিশন। পিরিয়ডিক্যালি মানে হচ্ছে 5 দিন পর বা 7 ডেজ পর বা 15 ডেজ পর আমাদেরকে রিভিশন করতে হবে। পিরিয়ডিক্যালি যদি রিভিশন করি, আমরা স্পেসড রিভিশন যদি করি, তাহলে কী হবে, আমাদের যে 90 দিনের যে এক্সিকিউশনটা আমরা ভেবেছি, 90 দিনে আমরা সেটা এক্সিকিউট করতে পারবো এবং তাদের প্রপার রিভিশন হবে। যদি শুধু পড়ে গেলাম কিন্তু রিভিশন করলাম না, তাহলে পড়ে কোনো লাভ হবে না। ওকে, তারপর যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে রিভার্স প্ল্যানিং। মানে আমাদের যদি মার্চে এক্সাম হয়, সাপোজ মার্চের 1 তারিখে এক্সাম, তাহলে আমাকে ফেব্রুয়ারি, ঠিক আছে, জানুয়ারি, তারপর ডিসেম্বর পিছন দিক থেকে আমাকে করতে হবে। যদি 1 তারিখে পরীক্ষা হয়, তাহলে ডিসেম্বরের লাস্ট উইক, ফেব্রুয়ারির লাস্ট উইক আমরা কী করব, কী পড়বো, ঠিক আছে, সেই প্ল্যানিংটা আগে করতে হবে, রিভার্স প্ল্যানিং করতে হবে। আমার যদি 1 তারিখে পরীক্ষা হয়, তার আগের দিন, পরীক্ষার আগের দিন আমি কী পড়বো, পরীক্ষার আগের দিনে আমি কী রিভিশন করে যাব, ঠিক আছে, সেটার প্ল্যানিং আগে থেকে এখন থেকে করে রাখতে হবে। তাহলে কি রিভার্স প্ল্যানিং করতে হবে আমাদেরকে, বুঝতে পারা গেল? তাহলে একজন অ্যাসপিরেন্ট যে সিরিয়াস, সে এই কয়েকটা জিনিসের ওপর সে কাজ করবে, আর যে মেজর ইস্যুগুলো দেখালাম সেই ইস্যুগুলোর ওপর সে কাজ করবে, বুঝতে পারা গেল? এরপর দেখবো যে অ্যাসপিরেন্ট, আমরা যারা প্রিপারেশন করছি, যারা 2024 সালে এক্সাম দেব,
তিন টাইপের আমরা দেখছি অ্যাসপিরেন্ট আছে। আমরা যে রিসার্চ করেছি তার মধ্যে দেখছি তিন টাইপের অ্যাসপিরেন্ট আছে। একটা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাপিয়ার বা বিগিনার, যারা একদম শুরুতে এবার এক্সাম দিচ্ছ, যাদের কোনো আইডিয়া নেই এক্সাম সম্পর্কে, হয়তো অনেক ভালো করে প্রিপারেশন নিয়ে দিচ্ছ বা নতুন দিচ্ছ বা এমনি দেখার জন্য দিচ্ছ। তাহলে কেস 1 আমরা দেখলাম ফার্স্ট টাইম অ্যাপিয়ার। কেস 2-এ দেখবো আর্লিয়ার অ্যাটেম্পটেড, আমরা আগে অ্যাটেম্প্ট করেছি, আমরা আগে এক্সাম দিয়েছি, কিন্তু আমরা সেটাকেই কোয়ালিফাই করতে পারিনি। হয়তো 2বার 3বার দিয়েছি বা একবার দিয়েছি, কিন্তু কোয়ালিফাই করতে পারিনি। আমাদের সেরকম অ্যাসপিরেন্টদের কিছু জ্ঞান আছে, তাদের প্রিপারেশন অনেকটা ভালো, তো সেই টাইপের কেস 2। আর হচ্ছে একটা প্রো লেভেল, ঠিক আছে। প্রো লেভেল অ্যাসপিরেন্টরা কারা? যারা একবার দুবার মেন্স দিয়েছে বা হয়তো ইন্টারভিউ পর্যন্ত গিয়েছে বা যাদের প্রিপারেশন খুবই হাইফাই, সেই রকম হচ্ছে কেস 3। তিন টাইপের অ্যাসপিরেন্ট আমরা জানি। তো এই অ্যাসপিরেন্টকে মাথায় রেখে তিন টাইপের অ্যাসপিরেন্ট, তিনটে কেসকে মাথায় রেখে আমরা ক্র্যাক বেঙ্গলের টিম তোমাদের জন্য সলিউশন এনেছি। এবং এই সলিউশনটা তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখলে, এরপর হচ্ছে অ্যাকচুয়াল আমরা ইস্যু অনুযায়ী কথা বললাম, এরপর আমরা যেটা কথা বলবো সলিউশন ওয়াইজ কথা বলবো, কী সলিউশন আমরা দিয়েছি। এই সলিউশনটা তোমরা দেখো প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য। তুমি তোমার ক্যাটাগরি বুঝে নাও, তুমি কেস 1-এর মধ্যে পড়ো না কেস 2-এর না কেস 3-এর মধ্যে পড়ো, যে কেসের মধ্যে পড়ো প্রত্যেকটা কেসে ওয়াইজ আমরা কি সলিউশন দিয়েছি। সেই সলিউশনটা তোমরা দেখো, সলিউশনটা তোমরা বোঝো, তাহলে তোমরা ভালো করে কোয়ালিফাই করতে পারবে, এটুকু আমাদের টিম তোমাদেরকে গ্যারান্টি দিতে পারে। ওকে, তো সর্বপ্রথম যেটা দেখব আমরা কি দিচ্ছি, আমরা ক্র্যাক বেঙ্গল টিম থেকে তোমাদের কীভাবে তোমাদের প্রিপারেশনকে হেল্প করব। এটা হবে সম্পূর্ণ পেড ব্যাচ, এটা ফ্রি নয়। ফ্রির জন্য আছে, আগে ভিডিও দেখো, ফ্রিও আমরা কিছু লঞ্চ করেছি এবং অ্যাসপিরেন্টকে মাথায় রেখে লঞ্চ করেছি, বুঝতে পারা গেল। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা যেটা দেখব, প্রথম যেটা পেড ভার্সনের জন্য হবে, ডিটেল স্ট্র্যাটেজি দেবো 90 ডেজ। আমরা কি দেবো, তুমি যে 90 দিনের প্রিপারেশান নিচ্ছ, 90 দিনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিনের হিসাব থাকবে, উইকলি এবং মান্থলি টার্গেট দেওয়া থাকবে। উইকলি সেটা ভেঙে দেওয়া হবে এবং ডেইলি তোমাকে টার্গেট দেওয়া হবে, ডেইলি শিডিউল দেওয়া হবে। সেই ডেইলি শিডিউল অনুযায়ী তোমাকে কিচ্ছু মাথায় ব্যথা নাই, তুমি কোনো রকম চিন্তাভাবনা করবে না। তোমাকে রেগুলার আগের দিন রাত্রে আমরা তোমার কী নেক্সট দিনের কী টার্গেট সেটা পাঠিয়ে দেবো, সারাটা দিন প্রিপারেশান করবো, সেই দিন রাত্রে আবার তুমি আমাদেরকে ফিডব্যাক দেবে, বুঝতে পারা গেল। তাহলে 90 দিনের জন্য ডিটেলস প্ল্যানিং, তোমার অ্যাকর্ডিং টু ইয়ার নিড, তোমার প্রিপারেশানকে দেখে আমরা অ্যানালাইজ করবো যে তোমার কী রকম প্রয়োজন, সেই অনুযায়ী তোমাকে আমরা 90 দিনের প্ল্যানিং দেবো। সেই 90 দিনের প্ল্যানিংকে 1-to-1 মেন্টরশিপ, আমরা কী করবো, সেই অ্যাসপিরেন্টের সাথে রেগুলারলি কথা বা উইকলি কথা আমরা, বা সে 24/7 সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। কোনো রকম প্রবলেম হলো সে ইজিলি আমাদেরকে কল করতে পারবে, আমাদেরকে মেসেজ করতে পারবে। আমরা তাদের জন্য ডেডিকেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো এবং ডেডিকেটলি আমাদেরকে কল করতে পারবে। 90 দিনের প্ল্যানিং দেবো, সেই প্ল্যানিংটা ডেইলি তাদেরকে আমরা কী করবো, এখানে লেখা আছে দেখো, ডেইলি শিডিউল দেবো, তার ফিডব্যাক নেবো। তোমাকে যেটা দিলাম, সাপোজ ডে 1-এ আমরা 5টা টার্গেট দিলাম, 5টা টার্গেট তুমি কতটা পূরণ করলে, পূরণ করার পর রাত্রে আমাদেরকে ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে। সেই ফিডব্যাক দেবে এইভাবে আমরা, এবং তার ফিডব্যাক দেখে আমরা তাদেরকে কী করবো, মেন্টরিং করব, কোথায় ভুল হচ্ছে, কীভাবে তাকে প্রিপারেশন করতে হবে, এইভাবে আমরা তোমাদেরকে পাশে থাকবো। কারণ আমরা জানি এই 90 দিনে একটা আমাদের মেন্টর দরকার, একটা গাইড দরকার। সেই গাইডটা আমরা পাই না, আমরা হ্যাফাজার্টলি পড়তে শুরু করি। তার জন্য আমরা তোমাদের জন্য একটা ইউনিক সলিউশন এনেছি, বুঝতে পারা গেল। এরপর কী করব, সাপোজ তোমাকে আজকে 5টা টপিক দেওয়া হলো পড়াতে, 5টা চ্যাপ্টার দেওয়া হলো, 5টা চ্যাপ্টার তুমি পড়লে, 5টা চ্যাপ্টার পড়ার পর আমরা তোমাকে 30 to 25, 25 থেকে 30টা কী করবো, ডিপিপি শিট, ডেইলি প্র্যাকটিস পেপার, মানে 25টা কোশ্চেন এমসিকিউ তোমাকে আমরা পাঠাবো টপিক ওয়াইজ, ঠিক আছে। সেটা সলভ করে তোমরা আমাদেরকে পোস্ট করবে, আমাদের গ্রুপে দেবে যে তুমি কত মার্কস পেলে। ওকে, এরপর হচ্ছে উইকলি ফুল লেন্থ টেস্ট নেবো, প্রতিটা সাবজেক্টে ফুল লেন্থ টেস্ট থাকবে উইকলি। একটা সাবজেক্ট 1 উইকের মধ্যে কমপ্লিট হলো বা দুটো সাবজেক্ট কমপ্লিট হলো, সেই সাবজেক্টের একটা 100 মার্কসের বা 200 মার্কসের, আস্তে আস্তে বাড়বে ওটা, প্রথমে 100 মার্কসের, তারপর আমরা 200 মার্কসের টেস্ট পেপার নেবো। তাহলে উইকলি টেস্ট দিচ্ছ আর রেগুলার ডেইলি টেস্ট দিচ্ছ, বুঝতে পারা গেল। তারপর আমরা যেটা করব, প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম 500 প্লাস আমরা কী করবো, এমসিকিউ, অথেন্টিক এমসিকিউ, যেখান থেকে WBCS কোশ্চেন করতে পারে সেরকম অথেন্টিক এমসিকিউ, তার আমরা এমসিকিউ লেকচার যেটা ইউটিউবে থাকবে, তার এক্সপ্লেনেশন, এবং হচ্ছে প্রিন্টেবল পিডিএফ, যে পিডিএফ দেবো সেই পিডিএফটা তুমি প্রিন্টও করতে পারবে, বুঝতে পারা গেল। তাহলে আমরা কী দেখলাম, প্রথমে 90 ডেজ প্ল্যান, 1-to-1 মেন্টরশিপ, ডেইলি শিডিউল দেবো, তার আমরা ফিডব্যাক নেবো, ডিপিপি শিট দেবো, উইকলি ফুল লেন্থ টেস্ট হবে, আমরা এমসিকিউ লেকচার দেবো যেটা তুমি বিঞ্জ ওয়াচ করতে পারবে, যখন খুশি দেখতে পারবে, তার এক্সপ্লেনেশান, প্রত্যেকটা যে অপশান থাকবে তার এক্সপ্লেনেশান থাকবে, সেটাকে তুমি প্রিন্টও করতে পারবে, পিডিএফও দেওয়া হবে তোমাকে। এরপর হচ্ছে কিছু সাবজেক্ট তারপরেও
এখন তো আমাদের মানে বই পড়ার অত টাইম থাকে না, অনেকে বই পড়তে চায় না, তো আমাদের কী করে সিলেক্টিভলি আমরা কি চাই যে সাপোজ পলিটি সাবজেক্টটা আমার উইক আছে, পলিটির হয়তো 4টে চ্যাপ্টার আমার উইক আছে, তো আমরা কি করব, অ্যাকর্ডিং টু ইউর নিড, যদি তুমি বলো আমরা পোল করব, যার যে টপিকটা সেই টপিকটা আমরা দেখব। সাপোজ পলিটি সাবজেক্টের 10টা চ্যাপ্টারের ওপর প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেম আছে, সেই 10টা চ্যাপ্টারে আমরা ম্যারাথন ভিডিও তৈরি করব, ম্যারাথন ভিডিও তৈরি করে তোমাদেরকে দেওয়া হবে। বুঝতে পারা গেল? কারণ আমরা কি করব, যেটা প্রবলেম সেই জায়গায় ডিরেক্টলি হিট করব। আমরা সমস্ত জায়গা পড়ব না, যেখান থেকে কোশ্চেন হয়, যেখান থেকে কোশ্চেন রিপিট হয়, যেখান থেকে কোশ্চেন পিএসসি করে, সেই জায়গাটা ডিরেক্টলি পড়ব। আমরা এত বেশি উল্টোপাল্টা কোনো কিছু পড়তে যাব না। বুঝতে পারা গেল? তার আমরা ম্যারাথন সেশন হয় যে 10টা টপিকের ওপর ম্যারাথন সেশন 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টায় আমরা দিয়ে দেবো। তোমরা বিঞ্জ ওয়াচ করে নিতে পারবে, তোমরা ইজিলি দেখে নিতে পারবে, দেখার পর তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর তুমি এমসিকিউ করতে লেগে যাবে। বুঝতে পারা গেল? এরপর হচ্ছে যেটা দেবো কারেন্ট অ্যাফেয়ার্স। সবথেকে বড় যেটা প্রবলেম বললাম কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রবলেম যে 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স, মিনিমাম 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কী করবো, তোমাকে 360 ডিগ্রি ক্যাপসিউলস, মানে হচ্ছে তোমাকে 30 to 40 পেজের মধ্যে, 30 to 40 পেজের মধ্যে আমরা কী করে দেবো, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সকে এক জায়গায় করে দেবো। বুঝতে পারবে? কারণ আমরা মিনিমাম 100, 150, 200 পেজের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে শুরু করি, কিন্তু এক্সামের আগে সেটাকে আমরা রিভিশন করতে পারি না। তাই আমরা এই সলিউশনটা এনেছি, যত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এক্সামে আসার মতো, সেটাকে 30 থেকে 40 পেজের মধ্যে তোমার হাতে দিয়ে দেওয়া হবে। 30 থেকে 40 পেজ তুমি 10 বার 15 বার রিভিশন করে এক্সামে পুরোপুরি উগলে দিয়ে আসতে পারবে। বুঝতে পারা গেল? তার শর্ট নোট দেওয়া হবে, স্পেশাল ক্লাসও দেওয়া হবে কয়েকটা, এবং স্পেশাল ক্লাসের মাধ্যমে তোমরা সেটাকে রিভিশনও করতে পারবে। বোঝা গেল? এরপর কি করব, টপিক ওয়াইজ ইংলিশ নোটস। আমরা ইংরেজির জন্য বিভিন্ন বই পড়তে শুরু করি। একবার তোমার ওয়ার্ডসের জন্য একটা বই, গ্রামারের জন্য আরেকটা বই, প্র্যাকটিসের জন্য আরেকটা বই, এত কিছু তোমাদেরকে ছোটাছুটি করতে হবে না। আমরা একটা জায়গায় ওয়ান স্টপ সলিউশন করব, ওয়ান স্টপ সলিউশন করব। ওকে, যেখানে তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো প্রত্যেকটা টপিকের ওপর, ইচ অ্যান্ড এভরি টপিকের ওপর তোমাদেরকে আমরা 1 পেজে নোট দিয়ে দেবো। সেই নোটটা তোমরা পড়বে জাস্ট, আর কিচ্ছু পড়া দরকার পড়বে না। ওকে, তাছাড়া তো আমরা এমসিকিউ দেবো ইংলিশের আমাদের ক্লাসও চলবে আমাদের ইউটিউবে প্রত্যেক দিন 20 থেকে 25টা, ঠিক আছে, মিনিমাম 500+ বলে দিয়েছি, 500+ এমসিকিউ থাকবেই তোমার ইংলিশের, সেগুলো দেখবে। তোমার ইংলিশের কোনো ভয় থাকবে না, আমি গ্যারান্টি সহকারে বলছি। 25-এর মধ্যে মিনিমাম তুমি 18 থেকে 20 পাবে, 18 থেকে 20 তুমি ইংলিশে তুলে নিতে পারবে। তাহলে এটা গেল। এরপর যেটা দেখবো আমরা জুম কল সেশন, উইকলি বা 10 দিনের মধ্যে আমরা কি করব, অ্যাক্টিভ রিকলিং। যে টপিকটা পড়ছো, সাপোজ প্রেসিডেন্ট টপিকটা তুমি পড়েছো, সেই প্রেসিডেন্ট টপিকের উপর আমরা তোমাদেরকে উইকলি আসবো জুম কলে, প্রত্যেকটা স্টুডেন্টকে আসবে, সেখানে উইকলি তোমাদের ডাউট নেব, কী ডাউট হচ্ছে সেটা তোমরা তো এমনিতে কল করে নিতেই পারো, আবার উইকলিও তুমি আমাদের জুম কল সেশনেও তুমি ডাউট নিতে পারো। ওকে, এবং অ্যাক্টিভ রিকলিং সেশন হবে, সেখানে সেই আমরা বলে দেওয়া হবে আগে থেকে উইকলি যেটা নেওয়া হবে, সারা সপ্তাহ 1 সপ্তাহ যেটা পড়লাম আমরা, 1 সপ্তাহে যেটা পড়লাম, ঠিক আছে, সেই সপ্তাহের ওপর আমরা অ্যাক্টিভ রিকলিং করব। সেদিন তোমাদেরকে জুম কলে আমি ডিরেক্টলি থাকবো, এবং জুম কলে থেকে তোমাদেরকে ডিরেক্টলি কোশ্চেন করবো, যে এই কোশ্চেনটা আনসার বলো, তোমরা সেই কোশ্চেনটা আনসার বলবে, ঠিক আছে। আমরা দেখবো তোমরা কতটা মনে রাখতে পেরেছো। তো অ্যাক্টিভ রিকলিং সেশন প্রত্যেকটা সাবজেক্টের ওপর হবে, আমাদের যতগুলো ফ্যাকাল্টি আছে সবাই নেবে অ্যাক্টিভ রিকলিং সেশন। এটা কোনো রকম ছাড় নেই, এটাকে অবশ্যই তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, যেটা কোনো কোচিংয়ে তোমরা পাবে না, কোনো জায়গায় তোমরা পাবে না। যে ডিরেক্টলি তোমরা কি মেন্টরের সাথে তোমার টিচারের সাথে কথা বলতে পারছো, যেখানে তারা তোমাকে দেখছে, ডিরেক্টলি জানছে যে তুমি আনসার বলতে পারছো কি না, তোমার প্রিপারেশান ঠিকঠাক এগোচ্ছে কি না, তোমাকে সেভাবে ফিডব্যাকও দেওয়া হবে, যেটা কোনো কোচিং হয় না। তারা জাস্ট কী করে, টেস্ট সিরিজ দিয়ে দেয় বা তোমাকে নোটস দিয়ে দেয়, তুমি পড়লে না পড়লে তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা 90 দিন বলেছি, যখন 90 দিন তোমাদের সাথে অ্যাজ এ মেন্টর প্রত্যেকটা দিন তোমাদের সাথে আমরা গাইড করব তোমাদেরকে। ওকে, এরপর যেটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস, 2023-এ যদি তোমরা কোশ্চেন দেখো, ইউপিএসসির কোশ্চেন পড়েছে, তো এরপরে যে ইউপিএসসির কোশ্চেন আসবে তার কোনো গ্যারান্টি নেই। কিছু কোশ্চেন আছে যেটা আমরা কি লজিক্যালি সলভ করতে পারবো, লজিক্যালি সলভ করা যায়, ঠিক আছে। আমি তোমাদেরকে করেও দেখাবো কীভাবে লজিক্যালি কোশ্চেন সলভ করতে হয়। এটার জন্য আমরা স্পেশাল সেশন নেবো, স্পেশাল সেশনে তোমাদেরকে শেখানো হবে কোনো কোশ্চেন যদি এমন টাফ কোশ্চেন পড়ে, সেই কোশ্চেনটা আমরা লজিকে কীভাবে সলভ করতে পারবো। আমাদের কোনো নলেজ নেই, আমরা জানি না সেটা, কিন্তু তারপরেও সেই কোশ্চেনটাকে আমরা কীভাবে সলভ করতে পারবো, তার এমসিকিউ, সেই সলভিং টপিকের উপর যে অ্যাপটিটিউড তৈরি করা, সেটার উপর ক্লাস তোমাদের নেওয়া হবে। তো আশা করছি তুমি বুঝতে পারলে, মোটামুটি 10টা জিনিস তোমাদেরকে ভালো করে, তোমাদের সাথে 90 দিন আমরা থাকবো, এবং 10টা জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হবে এই সম্পূর্ণ পেড ব্যাচে।
এটা মিনিমাল একটা প্রাইস থাকবে, ঠিক আছে? প্রাইসটা আমাদের স্যার ঠিক অ্যানাউন্স করে দেবে, শেষ পর্যন্ত থাকো, বুঝতে পারবে যে কত প্রাইসের মধ্যে, একদম মিনিমাল প্রাইসের ওপর, এই প্রাইসের ওপর কোথাও পাবে না। এরপর হচ্ছে কেস 2, ঠিক আছে? এইটা হচ্ছে কেস 1 কেস 2 বা যে কেউ নিতে পারো, এবং হচ্ছে যারা প্রো লেভেল অ্যাসপিরেন্ট, যাদের ক্লাসের প্রয়োজন নেই, যারা একবার দুবার মেন্স দিয়ে ফেলেছো, তাদের কি দরকার? তাদের হচ্ছে একটা 90 ডেজ শিডিউল দরকার। সেই শিডিউল অনুযায়ী তারা পড়তে পারবে, তারা ডেলি পড়তে পারবে কীভাবে, কোন কোন টপিক পড়বে, তাদের মাথা ব্যথা নেই অত, তারা কীভাবে পড়বে অত, তারা সব কিছু পড়ে ফেলেছে, কিন্তু একটা শিডিউল দরকার তাদেরকে সেটা আমরা প্রোভাইড করব। তাদেরকে মক টেস্ট দেবো, ফুল লেন্থ টেস্ট দেবো, ডেইলি তাদের শিডিউল আলাদা হবে, এবং এই যে অ্যাসপিরেন্ট তাদের শিডিউল আলাদা হবে, বুঝতে পারা গেল? এরপর হচ্ছে তাদেরকে 5000 যে এমসিকিউ সেটাও দেওয়া হবে, তাদেরকে প্রিন্টেবল পিডিএফও দেওয়া হবে, ম্যারাথন সেশনও তাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী দেওয়া হবে, এমসিকিউ সলভিং অ্যাপটিটিউড এটাকেও তাদেরকে প্রো লেভেল অ্যাসপিরেন্টদেরকে দেওয়া হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স নোট এবং ভিডিও স্পেশাল ক্লাস, এটা প্রো লেভেল অ্যাসপিরেন্টদের জন্য। এগুলো হচ্ছে প্রো লেভেলের জন্য, আর এগুলো হচ্ছে যে কেউ নিতে পারো, যার প্রয়োজন সেইভাবে জুড়ে থাকতে পারো। আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট। এখানে তোমার প্রত্যেকটা জিনিস ডিপিপি থাকবে, ডেইলি থাকবে, তারপরে তোমার এমসিকিউ থাকবে, তারপর উইকলি ফুল লেন্থ টেস্ট থাকবে, ওকে, তারপরে ম্যারাথন সেশন থাকবে, 1-to-1 মেন্টরশিপ থাকবে, প্রত্যেকটা জিনিস এখানে তোমরা পেয়ে যাবে, বুঝতে পারে গেল? এরপর হচ্ছে কিছু হচ্ছে ফ্রি অন ইউটিউবে কিছু ফ্রি থাকবে, যেটা হচ্ছে 90 ডেজ প্ল্যান দেবো। এটা ফ্রিলি কোনো স্পেসিফিক্যালি নয়, এটা তুমি যে কোনো এক্সপিরিয়েন্স সেটাকে ফলো করতে পারে। লেকচারটা পাবে, এমসিকিউ লেকচার পাবে, কিন্তু পিডিএফ পাবে না। কারেন্ট অ্যাফেয়ার্সের লেকচার হয়তো পাবে, কিন্তু পিডিএফ পাবে না। ম্যারাথন সেশনও পাবে, কিন্তু কোনো পিডিএফ পাবে না। তাহলে ফ্রি যারা আছে তাদের জন্য শুধুমাত্র লেকচার এবং হচ্ছে 90 ডেজ প্ল্যান, এটা দেওয়া হবে। বাকি তুমি যদি এক্সট্রা কিছু ফিচার্স চাও, যদি তুমি সত্যিই কোয়ালিফাই করতে চাও, তাহলে আমাদের পেড ব্যাচে লঞ্চ করো, যেটা একদম মিনিমাল প্রাইসে। আর যারা একদমই নন সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা এমনি প্রিপারেশন করছো, যারা এমনি দেখতে চাও, তারা ফ্রি তো অবশ্যই তাদের জন্য অ্যাভেলেবেল থাকবেই অলওয়েজ। এবার তোমাকে আমরা একটা ডেমো দেখাই, যে আমরা ডিপিপিটা দেবো, ডেইলি প্র্যাকটিস শিটটা দেবো, ঠিক আছে? সেই ডিপিপিটা কীরকম হবে দেখতে পাচ্ছ এখানে। দেখো, সাপোজ আমরা গান্ধীজি বললাম, আজকে একটা টপিক বললাম গান্ধীজি। আজকে আমাদের টপিক থাকলো পার্লামেন্ট, ইংলিশের 1 ওয়ার্ড থাকলো, এবং থাকলো রিজনিংয়ের একটা নাম্বার সিরিজ। ধরো এই 4টে টপিকের উপর তোমাদের আজকে ডে 1-এ পড়া থাকলো। তাহলে ডে 1-এ আমরা কী করবো, সারাদিন এই টপিকটা তোমরা পড়লে, সন্ধ্যের দিকে তোমাদেরকে কী করবো, এই 30টা কোশ্চেন পাঠিয়ে দেবো। কোশ্চেন শুধু এখানে আনসার দেওয়া আছে, কিন্তু কোনো আনসার দেওয়া থাকবে না, কোশ্চেন পাঠিয়ে দেবো, তোমরা সেটা আমাদেরকে কী করবে, পোস্ট করে দেবে। এভাবে গান্ধীজির উপর কোশ্চেন, পার্লামেন্টের উপর কোশ্চেন, 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের উপর কোশ্চেন, নাম্বার সিরিজের উপর কোশ্চেন, এভাবে কোশ্চেন ডিপিপিটা আমাদের রেডি করা থাকবে। এইভাবে তোমাদেরকে আমরা প্রোভাইড করবো, বুঝতে পারলে? এটা হচ্ছে ডিপিপি আমাদের। এরপর যে হচ্ছে অ্যাক্টিভ রিকলিং শিট। অ্যাক্টিভ রিকলিং দেখো, সাপোজ আমরা প্রেসিডেন্ট চ্যাপ্টারটা পড়লাম, তো আজকে আমাদের প্রেসিডেন্ট চ্যাপ্টার থাকলো, গান্ধীজি থাকলো, ঠিক আছে? তো আমরা কী করবো, একটা 1 পেজে তোমাকে একটা অ্যাক্টিভ রিকলিং শিট পাঠিয়ে দেবো। সেই শিটটা দেখে দেখে তুমি মুখস্থ করবে। সাপোজ এখানে কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বিকাম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তুমি চ্যাপ্টারটা পড়ে নিলে, তারপরে এই কোশ্চেনগুলো নিজের মাইন্ডে আনসার দেওয়ার চেষ্টা করবে। যখন আমরা এইভাবে মাইন্ডে আনসার দেওয়ার চেষ্টা করবো না, তখন তুমি বুঝতে পারবে যে তোমার কতটা মনে আছে, ওকে। হু ইলেক্টস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপর কী বলছে, দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ ড্যাশ দেওয়া আছে। তাহলে এখানে কী হবে, তুমি যদি চ্যাপ্টারটা ভালো করে পড়ো, তাহলে তুমি এখানে কি এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা করতে পারবে। তারপরে হু অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ দ্য প্রেসিডেন্টকে কে ওথ দেয়। তাহলে এই কোশ্চেনগুলো যখন তুমি নিজেকে কোশ্চেন করবে বারবার, এই যে শিটটা দেবো, এখানে 50 থেকে 60টা কোশ্চেন থাকবে এই পুরো চ্যাপ্টারটার ওপর। সেই চ্যাপ্টারটার ওপর যখন তুমি 50 থেকে 60টা নিজের মাইন্ডে আনসার করবে, যখন তুমি এটাকে বলবে আর সেটা আনসার করবে, যদি তোমার মনে থাকে জানবে তুমি এটা তোমার মনে আছে, না মনে থাকলে তুমি কি চ্যাপ্টারে বইয়ে গিয়ে পড়ে নিলে, তার মানে তোমার সেটা মনে নেই। তাহলে অ্যাক্টিভ রিকলিং করলে কি আমাদের পুরো জিনিসটা মনে থাকে। কারণ আমরা শুধু রিডিং পড়ে পালিয়ে যাই, ভাবি আমরা কী করছি, আমরা বিশাল কিছু মনে রেখেছি, আমরা পুরো চ্যাপ্টারটা পড়ে নিলাম, আমরা নিজেকে টেস্ট করি না। সেই টেস্ট করার জন্য আমরা কি অ্যাক্টিভ রিকলিং শিটের যে কনসেপ্টটা এটা এনেছি, অন্য কোনো কোচিংয়ে তুমি পাবে না। এই অ্যাক্টিভ রিকলিংও দেওয়া হবে, আমাদের ডেলি যে প্র্যাকটিস সেট সেটাও দেওয়া হবে, ডেলি এগুলো তুমি ডেলি পাবে। এবং উইকলি যেটা অ্যাক্টিভ রিকলিং যেটা বলছি, যেটা আমরা জুম কল সেশনে করব, এই এই যে শিটগুলো দেওয়া হবে, শিটগুলোর ওপরেই তোমাকে কোশ্চেন করা হবে, তোমার কতটা মনে আছে। তাহলে এইভাবে কী হবে, তুমি 90 দিন আমাদের সাথে জুড়ে থাকবে, আমরা তোমাকে 90 দিনভাবে তোমাকে গাইড করতে পারবো, বুঝতে পারা গেলো? তবেই তুমি প্রিলিমস কোয়ালিফাই করতে পারবে। আমরা গ্যারান্টি এই কারণে দিচ্ছি যে তুমি 100% কোয়ালিফাই করতে পারবে প্রিলিমস, তা নাহলে শুধু আমরা গ্যারান্টি দেবো না। এভাবে যদি তুমি আমাদের সাথে ফলো করতে পারো, রেগুলার আমরা শিট বানাবো যে কে এভাবে ফলো করছে, তাহলে তাকে আমরা একদম 100% বলতে পারবো সে কোয়ালিফাই করছে। আর যদি তুমি এভাবে ফলো না করো, তাহলে কিন্তু তার গ্যারান্টি আমাদের কাছে নেই। এরপর দেখো, এরকম একটা টার্গেট ট্র্যাকার দেওয়া হবে তোমাকে, রেগুলার তুমি পড়লে
রেগুলার পড়ার পর হয়তো 5টা টপিক দেওয়া হলো, 5টা টপিক তুমি কতগুলো তুমি কমপ্লিট করতে পারলে সেখানে টিক দেবে। এখানে তুমি অ্যাফার্মেশন লিখবে যে আমি 2024-এর WBCS কোয়ালিফাই করবই। এভাবে তুমি 3টা অ্যাফার্মেশন লিখবে, সকালে বিকেলে সন্ধ্যে লিখলে কত পার্সেন্ট, আমি যে 5টা টার্গেট তোমাকে দিয়েছিলাম তার মধ্যে 80% করতে পারলে না 70% করতে পারলে, এগুলো সব আমাদের কাছে থাকবে, এইসব ডেটাগুলো আমাদের কাছে থাকবে, বুঝতে পারলে। এখানে ডেট দিলে, দিয়ে তুমি লিখে আমাদেরকে প্রতিদিন পাঠালে, তাহলে প্রতিদিন কাজ কী হবে, তোমাকে ডিপিপি করতে হবে, তোমাকে অ্যাক্টিভ রিকলিং করতে হবে, তোমাকে ডেইলি টার্গেট ট্র্যাকার আমাদেরকে পাঠাতে হবে। তাহলে এভাবে কি তুমি 90 দিন কীভাবে আমাদের সাথে কি প্রিপারেশন করতে পারবে, 90 দিন তোমাদের সাথে এইভাবে আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো, তা না হলে নয়, বুঝতে পারা গেল। নেক্সট দেখবো MCQ সলভিং অ্যাপটিটিউড। এটা আমি তোমাকে আগেই বললাম, কিন্তু সলভটা করবো কীভাবে, কিছু যদি টাফ কোশ্চেন চলে আসে আমরা সেটাকে তখন সলভ করবো কীভাবে, কারণ আমরা দেখেছি ইউপিএসসির কোশ্চেন রিপিট হচ্ছে, আর ইউপিএসসির কোশ্চেন অত ইজি নয় যে আমরা ইজিলি সলভ করে দেবো, যে মোটামুটি পড়ে চলে গেলাম আর সলভ করে দেবো, কিন্তু কিছু লজিক আছে, সেই লজিকটা যদি আমরা জানি, আমরা যদি টপিকটার উপর হালকা মানে কিছুটা যদি জ্ঞান থাকে, আমাদের কিছুটা জ্ঞান থাকলে আমরা লজিক্যালি সেই কোশ্চেনটা সলভ করতে পারবো। এটা তোমাকে দেখাচ্ছি, এটা 2025 সালের ইউপিএসসির কোশ্চেন, হিস্ট্রি থেকে পড়েছিল 2025 সালের কোশ্চেন, এটাকে আমি লজিক্যালি সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2025 সালে এটা কোশ্চেনটা পড়েছিল, এখানে দেখো কোশ্চেনটা পড়েছে নন কোঅপারেশন প্রোগ্রামের উপর। নন কোঅপারেশন মুভমেন্ট, আমরা ইতিহাসে তো 90% ছেলে বেশিরভাগ ইতিহাসই পড়ি, আর ইতিহাসের এটা হচ্ছে খুব কমন টপিক। নন কোঅপারেশন সম্পর্কে আমরা বেসিক আইডিয়া সবাই জানি, ঠিক আছে, সামান্য একটু ইতিহাস পড়লে সে নন কোঅপারেশন সম্পর্কে জানে, আর যে মোটামুটি অ্যাসপিরেন্ট সেও জানে। তাহলে দেখো এখানে ইউপিএসসি 2025 সালের কোশ্চেনটা আমরা কীভাবে লজিক্যালি সলভ করছি, আমরা ধরো হালকা কিছু জানি কিন্তু অত ডিপলি জানি না, বোঝো তাহলে কোশ্চেনটা। প্রথম স্টেটমেন্ট কী বলছে, বয়কট অফ ল কোর্টস অ্যান্ড ফরেন ক্লোথ। ওকে, তাহলে এখানে কী বলছে, বয়কটের কথা বলছে। ওকে, আমরা জানি নন কোঅপারেশন মুভমেন্টে বয়কটের কথা উঠেছিল। ওকে, তাহলে বয়কটের কথাটা সঠিক বলে আমার মনে হচ্ছে, যে হ্যাঁ আমরা কিছুটা জানি যে নন কোঅপারেশন মুভমেন্ট মানে কোঅপারেশন, মানে কোঅপারেট করতে বারণ করছে, তার মানে কি বয়কট করতে বলছে। এখান থেকে লজিক্যালি আমরা বুঝতে পারছি যে বয়কট করতে বলছে, তার মানে এটা কি সঠিক। ওকে, বুঝতে পারা গেলো। কাকে বয়কট করতে বলছে, কোর্টকে এবং ফরেন ক্লোথ, এই দুটো জিনিসকে বয়কট করতে বলছে, তার মানে এটা স্টেটমেন্টকে আমরা সঠিক ভাবতে পারি। এরপর বলছে অবজারভেন্স অফ স্ট্রিক্ট নন ভায়োলেন্স, এবার বলছে স্ট্রিক্ট নন ভায়োলেন্সের কথা বলছে। এবার নন ভায়োলেন্সটা বলেছি কি না সঠিক তো নয়, আমার তো আইডিয়া নেই, সাপোজ আমি মনে পড়ছে না নন ভায়োলেন্স বলেছে কি না এই টাইমে। ওকে, তাহলে আমরা কী করে লজিক্যালি বুঝতে পারবো যে নন ভায়োলেন্স, আমরা যদি ইতিহাসটা যদি মোটামুটি ঠিকমতো পড়ি, যদি আমরা টাইম লাইনটা জানি, ঠিক জানি যে নন কোঅপারেশন মুভমেন্ট আমাদের এন্ড হয়েছিল কী করে, চৌরি চৌরা ঘটনা আমাদের মনে আছে। চৌরি চৌরা ঘটনাতে কী হয়েছিল, যখন চৌরি চৌরা ঘটনা যখন পুলিশ মানে যখন পুড়িয়ে দিয়ে হয়েছিল, ঠিক আছে, চৌরি চৌরা ঘটনার ফলে কী হয়েছিল, গান্ধীজি কি নন কোঅপারেশন মুভমেন্টটা তুলে নিয়েছিল, বুঝতে পারলে। তাহলে যখন আমরা দেখলাম চৌরি চৌরি ঘটনা হওয়ার ফলে গান্ধীজি নন কোঅপারেশনটা তুলে নিল, তার মানে কি গান্ধীজি ভায়োলেন্সকে বিশ্বাস করতো না, স্ট্রিক্ট নন ভায়োলেন্স, তার মানে স্ট্রিক্টলি গান্ধীজি কী করে দিয়েছিল, নন কোঅপারেশনের মতো মুভমেন্টটা, এত বড় একটা মুভমেন্ট, সেটাকে গান্ধীজি বন্ধ করে দিই, তার মানে কি স্ট্রিক্ট ছিল কি না। তার ফলে কি হলো, আমরা দেখলাম তারপর স্বরাজ্য পার্টি তৈরি হলো CR দাসের দ্বারা। এই কারণেই আমরা বুঝতে পারলাম তারা এই স্টেটমেন্টটা সঠিক হতে পারে। আমরা লজিক্যালি সলভ করছি, কিন্তু আমরা কোনো রকম আমাদের আমরা ভালো করে পড়িনি, আমরা কিন্তু জানি না, আমরা এক্সিস্টিং নলেজে করছি যে নন কোঅপারেশন মুভমেন্ট, এখানে নন কোঅপারেট মানে হচ্ছে কোঅপারেট করবে না, তার মানে কি বয়কটের কথা বলছে, তার মানে এটা সঠিক হতে পারে। নন কোঅপারেশনটা স্ট্রিক্ট নন ভায়োলেন্সের কথা বলেছিল কিনা আমরা জানি না, কিন্তু আমরা একটা প্রমাণ পাচ্ছি যে চৌরি চৌরা ইনসিডেন্টটা, এটাও আমরা সবাই নর্মালি পড়ি, চৌরি চৌরা ইনসিডেন্টের ফলে আমাদের কী করেছিল, নন কোঅপারেশন মুভমেন্টটা এন্ড করে দিয়েছিল, তার মানে কি এই স্টেটমেন্টটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। দুটো স্টেটমেন্টকে আমি সঠিক মেনে নিলাম, তার মানে কি এখানে যদি অপশানে দেখি অনলি ওয়ান অপশানটা কি কেটে গেল, তার মানে 2, 3 and 4 মানে 75% আমার চান্স আছে কোশ্চেনটা সলভ করার। ওকে, এরপর দেখি পরের স্টেটমেন্টগুলো দেখি। 3 নম্বর স্টেটমেন্ট কী বলছে, রিটেনশন অফ টাইটেলস অনার্স উইদাউট ইউজিং দেম ইন পাবলিক। আচ্ছা, এটা তো আমার মনে নেই, আমি তো জানি না এটা কি বলেছিল কিনা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার আমরা পরের স্টেটমেন্টে চলে যাই। পরের স্টেটমেন্ট কী বলছে, এস্টাবলিশমেন্ট অফ পঞ্চায়েত ফর সেটলিং ডিসপিউটস। ঠিক আছে, পঞ্চায়েত তৈরি করতে বলছে, এটাও তো আমি পড়িনি, এটাও তো আমার জানা নাই। আমার নয় এই দুটো জিনিস আমি বুঝতে পেরে গেলাম, কিন্তু এই দুটো লাইন তো আমি ডিপলি যদি তুমি স্পেকট্রাম পড়ো তাহলে তুমি হয়তো জানবে এটা। এবার যদি ডিপলি কেউ যদি না পড়ে থাকে তার মাথায় কিন্তু কনফিউজ হয়ে। এবার আমি লজিক্যালি, স্যার তো বলেছিল লজিক্যালি সলভ করা যাবে, তাহলে কীভাবে লজিক্যালি সলভ করবো, তাহলে আমি লজিক্যালি সলভ করে তোমাকে দেখাচ্ছি। এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম লজিক্যালি সলভ হলো নন কোঅপারেশন মানে বয়কট, ল কোর্ট আর ফরেন ক্লোথকে বলতে চাইছে, কারণ আমরা জানি ওই টাইমে রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিল যে ফরেন ক্লোথকে পুড়িয়ে দেওয়া কি একটা ইনসেনসেট কাজ, ঠিক আছে, ইনসেনসেট বলেছিল ওটাকে।
ল কোডকে বয়কট করতে বলছে, মানে ল কোডকেও অনেক বয়কট করে। এটা যদি পড়ে থাকি তো জানি, না পড়ে থাকলেও নন কোঅপারেশন থেকে আমরা এটাকে সঠিক মানতে পারি। আর হচ্ছে নন ভায়োলেন্সের এক্সাম্পল এখানে আমরা পেয়ে গেলাম, এই কারণে নন ভায়োলেন্স। এবার দেখি এখানে বলছে এস্টাবলিশমেন্ট অফ পঞ্চায়েত অফ সেটেলিং ডিসপিউট, পঞ্চায়েত করতে বলছে ডিসপিউটকে সেটেল করার জন্য। এবার দেখো এখানে প্রথম স্টেটমেন্টে কী বলছে, কোশ্চেনের মানে মধ্যে আনসার লুকিয়ে আছে। দেখো এখানে বলছে বয়কট, ল কোর্টকে বয়কট করতে বলছে। যদি কোর্টে মানুষ না যাবে, এমন তো নয় যে সেই টাইমে সাধারণ মানুষের মধ্যে প্রবলেম ছিল না, সাধারণ মানুষের মধ্যে ঝামেলা ছিল না। ঝামেলা তো সাধারণ পরিবারের মধ্যেও ছিল, কিন্তু ইংরেজদের সাথেও ছিল। তাহলে সেই ল কোর্টকে যদি আমরা বয়কট করে দিলাম, তাহলে যে সাধারণ আমাদের যে ঝামেলাগুলো, সাধারণ দৈনন্দিন জীবনে যে ঝামেলাগুলো, সেগুলো কোথায় সলভ হবে? সেগুলো সলভ করার জন্য কি পঞ্চায়েত তৈরি করার কথা বলা হয়েছিল। তাহলে কি এখানে যদি দেখি আমরা এখানে ল কোর্টকে আমরা বয়কট করছি, তার পরিপূরক হিসেবে আমাদেরকে তো কিছু করতে হবে। তাহলে তার পরিপূরক হিসেবে পঞ্চায়েত তৈরি করার কথা বলা হয়েছিল। তাহলে এই লজিকে আমরা কী করতে পারি, যদি ল কোর্ট আমরা ওখানে করে দিই মানে বয়কট, তাহলে তার পরিপূরক হিসেবে আমাদেরকে তো কিছু আনতে হবে, তাই না? যেমন আমরা দেখেছিলাম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কী হয়েছিল, যে আমাদের কি সরকারি যে ইংরেজদের কাছে যে মানে তোমার কলেজগুলোতে পড়ার কী করেছিল, বন্ধ করতে বলেছিল, বয়কট করার কথা বলা হয়েছিল। তার এগেনস্টে কী হয়েছে, ন্যাশনাল কলেজ আমাদের তৈরি করা হয়েছিল। তো ন্যাশনাল কলেজ কী হয়েছিল, তার এগেনস্টে সলভ করেছিল। মানে ন্যাশনাল কলেজটা কী কারণে স্থাপন করা ছিল, যে আমাদের দেশিকে প্রমোট করার জন্য, তাই তো? সেই কারণে তাহলে যদি আমরা ল কোর্টকে আমরা বয়কট করি, তাহলে আমাদের কিছু প্রমোট করতে হবে। প্রমোটে কী করলাম আমরা, প্রমোটে করলাম পঞ্চায়েতকে। তাহলে কি এই হিসাবে এই লজিকে আমরা কী করতে মানতে পারি, এটাকে সঠিক মানতে পারি। বুঝতে পারা গেল? তাহলে তিনটে আমাদের সঠিক হয়ে গেল। তার মানে কি আমরা এই দুই নম্বর যে অনলি 2 এটাও কেটে গেল। তাহলে 2, 3 আর 4 মানে 50% আমরা চলে আসলাম। এরপর এর ফলে কী হলো, আমাদের কোশ্চেনটা সলভ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেলো। এরপর আমরা দেখব এই স্টেটমেন্টটাকে দেবো এটা সঠিক কিনা। তার মানে 3টে তো সঠিক 100% জানছি। এবার 4 নম্বরটা সঠিক হলে এটা হয়ে যাবে। এবার 4 নম্বরটা সঠিক কিনা দেখি, একটু ভালো করে পড়ো। এখানে কী বলছে, রিটেনশন অফ টাইটেলস অনার্স উইদাউট ইউজিং দেম ইন পাবলিক। ওকে, আমরা এখানে কি বলছে, টাইটেলস নিতে বলছে, টাইটেল তুমি নেবে, অনারও তুমি নেবে, কিন্তু সেটাকে ইউজ করবে না। এটা কীরকম লজিকের কথা, তোমাকে টাইটেল দেওয়া হলো, সেই টাইটেলটা যদি তুমি ইউজই না করতে পারো পাবলিকলি, তাহলে তোমার সেই টাইটেলটা নেওয়ার মানে কি, টাইটেল তুমি বয়কটই করে দিতে পারো, ঠিক কি না? এই লজিকে তাহলে কী করতে পারি, এটাকে আমরা কী করতে পারি, ক্যান্সেল করতে পারি। যদি তুমি এটাও নাও ধরতে পারো, সাপোজ তুমি 4ও করে দিলে, তবুও কিন্তু ভুল কিছু নয়, তুমি 50%-এ চলে গেছিলে। আমার কথা হচ্ছে তুমি 100% হয়তো সলভ করতে নাও পারো, কারণ এগুলো হচ্ছে ইউপিএসসির কোশ্চেন। ইউপিএসসির কোশ্চেন করা অতটা ইজি নয়। তো তারপরেও তোমাকে 50% পর্যন্ত তুমি পৌঁছে গেলে, যদি এই লজিকটা তুমি জেনে থাকো, এই লজিক কীভাবে এমসিকিউ সলভ করতে হয়, এই লজিকটা যদি জেনে থাকো, তাহলে যদি ডব্লিউবিসিএসও আমাদের ইউপিএসসি লেভেলের কোশ্চেন আসে, যদি এভাবে কোশ্চেন আছে, আমরা এইভাবে লজিক্যালি সলভ করতে পারবো। সামান্য নলেজে, এক্সিস্টিং নলেজে আমরা সলভ করতে পারবো। বুঝতে পারা গেলো? সেই কারণে এমসিকিউ সলভিং অ্যাপটিটিউড যে ক্লাস কিছু নেওয়া হবে, এই কারণে এটা রাখা হয়েছে। এটা অন্য কোনো জায়গায় তুমি দেখাতে পারবে না, কোনো কোচিং করাচ্ছে এভাবে যে তোমাকে এমসিকিউ কীভাবে সলভ করতে হয়। আমরা বেশিরভাগ দেখেছি অনলাইনের কোশ্চেন চলে আসছে, কিন্তু যদি এরকম স্টেটমেন্ট বেসড কোশ্চেন চলে আসে, যদি কোনো রকম যদি এইভাবে হিস্ট্রি থেকে চলে আসে, এরকম যদি 4-5টা কোশ্চেন চলে আসে, আমি 100% বলে দিলাম 90% ছেলে ওখানে কী হয়ে যাবে, ভয় খেয়ে যাবে, এবং তার ফলে সেটা কী করতে পারবে না, সেটাকে মানে কোশ্চেনটাকে সে কোয়ালিফাই করতে পারবে না, কীভাবে সলভ করতে সেটাই জানে না সে। ওকে, এরপর যেটা দেখছি একটা বিগ আপডেট, এটা আমরা করতে চলেছি। যদি মিনিমাম 50 to 100 স্টুডেন্টের পার্টিসিপেট করে, যেটা হচ্ছে আমরা ফুল লেন্থ টেস্ট নেবো, যেটা অফলাইন বেসড হবে, যেখানে রিয়েল এক্সাম, যে আমরা রিয়েল এক্সামে দিতে যাওয়ার আগে, মানে আমাদের যদি মার্চে এক্সাম হয়, আমরা ফেব্রুয়ারিতে এবং জানুয়ারির এন্ডে আমরা দুটো ফুল লেন্থ টেস্ট করতে চলেছি। সেই ফুল লেন্থ টেস্টটা কোথায় হবে, বর্ধমানে হবে, স্কুলে হবে। সেখানে গিয়ে তোমরা এক্সাম ওরিয়েন্টেডভাবে তোমরা কী করবে, সেখানে গিয়ে এক্সাম দেবে। সেখানে কী করবে, তোমাদেরকে অ্যাডমিট দেওয়া হবে, তোমাদেরকে ওএমআর শিট দেওয়া হবে। তোমরা যেভাবে ডব্লিউবিসিএস যেটা এক্সাম হয়, যে টাইমিংয়ে এক্সাম হয়, সেই টাইমিংয়ে তোমরা কি এক্সাম দিতে পারবে। এটা ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও নেই, শুধুমাত্র বর্ধমানে আছে। তাই তোমরা যদি কেউ করতে চাও, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবং আমাদের কী করেছে, ডেসক্রিপশানে কী আছে, আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ডব্লিউবিসিএস লক্ষ্যভেদ বলে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই গ্রুপে তোমরা ঢুকে যাবে, অনেক কিছু জিনিস তোমাদেরকে পিডিএফ সমস্ত কিছু সেখানে তোমরা আপডেট পাবে। আর এই যে এক্সামটা যদি তোমরা দিতে চাও, তোমাদের প্রিপারেশান কতটা হয়েছে, একদম ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড, ডব্লিউবিসিএস যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন আছে, স্ট্যান্ডার্ডের কোশ্চেন এখানে দেওয়া হবে। এবং তোমরা কী করতে পারবে, এটা সম্পূর্ণ ফ্রিতে হবে। ফ্রিতে তোমরা কী করতে পারবে, তোমরা তোমাদের প্রিপারেশানকে জাজ করে নিতে পারবে। দুটো ফুল লেন্থ টেস্ট নেওয়ার আমরা কথা ভেবেছি। যদি এইভাবে 50 to 100 স্টুডেন্ট হয়, তাহলে আমরা এটা নিতে সক্ষম হব এবং তোমাদের স্কুলে গিয়ে তোমরা সেটা এক্সাম দিতে পারবে। বুঝতে পারা গেল?